ফোনের ওপাশ থেকে রিংটোন বেজে চলেছে। আমার বুকের ভেতর হার্টবিট উঠানামা করছিল, তবে তা ভয়ে নয়, এক ধরনের ঠান্ডা উত্তেজনায়। 3বার রিং হওয়ার পর ওপাশ থেকে সেই অতি পরিচিত স্নিগ্ধ কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নিজের গলাটা যতটা সম্ভব পেশাদার এবং অমায়িক রেখে বললাম, ওয়ালাইকুম আসসালাম। আফরিন বেগম বলছেন? আমি ডক্টর আফরা বলছিলাম, গতকাল আপনি আমার চেম্বারে এসেছিলেন। আফরিন বলল, ওহ ডক্টর ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোনো সমস্যা হয়েছে কি ম্যাম? আফরিনের গলায় উপচে পড়া সমীহ আর সামান্য উদ্বেগ। আমি বললাম, না না, ভয়ের কিছু নেই। আসলে আপনার গতকালের রিপোর্টের একটা ফাইল একটু রিচেক করার ছিল, আর আপনার প্রেসক্রিপশনে একটা জরুরি ওমেগা 3 সাপ্লিমেন্ট অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যা এই 4 মাসের জন্য খুবই দরকার। আপনি কি আজ বিকেলে একটু ফ্রি আছেন? আমি ভাবলাম আপনার বাসার ওদিক দিয়ে যাব, প্রেসক্রিপশনটা নিজেই ড্রপ করে দিতাম। আমি চালটা খুব বুঝে শুনে চাললাম। আফরিনকে চেম্বারে ডাকলে সায়ান হয়তো জেনে যেতে পারে, কিন্তু ওর বাসায় আচমকা হানা দিলে সায়ানের আসল রূপটা হাতে নাতে ধরা পড়বে। মুন্সিগঞ্জ যাওয়ার নাম করে ও যে ধানমন্ডিতে আছে সেটা নিশ্চিত হতে হবে। আফরিন তো আমার আন্তরিকতায় গদগদ হয়ে বলল, ম্যাডাম আপনি নিজে আসবেন? কি যে বলেন, আমার তো ভাগ্য ভালো, আজ তো ওনারও ফেরার কথা আছে। আপনি অবশ্যই আসবেন ম্যাম, বিকেল 4টায় চলে আসুন, আমি ঠিকানাটা টেক্সট করে দিচ্ছি। লাইনটা কেটে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। ওনারও ফেরার কথা আছে, তার মানে সায়ান ওখানেই যাচ্ছে। ও নিজেকে খুব বড় খেলোয়াড় ভাবছে, অথচ ও জানে না ওর 2 সংসারের 2 নারী আজ এক ছাদের নিচে মুখোমুখি হতে যাচ্ছে। দুপুর 3টে নাগাদ আমি রেডি হয়ে নিলাম। আদিবকে আমার মায়ের বাসায় রেখে এসেছি, ওকে এই নোংরামির ছায়া থেকেও দূরে রাখতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে ভালোবাসার গয়নাগুলো, এই সস্তা প্রতীকগুলো দিয়ে সায়ান আমাকে 7 বছর ধরে বেঁধে রেখেছে, আর আড়ালে অন্য একটা মেয়েকেও ভালোবাসায় রাঙিয়ে দিয়েছে। আজ এই মিথ্যে মায়ার শেষ দেখে ছাড়বো। ঠিক বিকেল 4টায় আমি ধানমন্ডির সেই অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালাম। বেশ আভিজাত এলাকা। সায়ান যে ব্যবসার টাকা জমিয়ে এখানে দ্বিতীয় স্ত্রীর জন্য বিলাসবহুল বাসা ভাড়া নিয়েছে তা বুঝতে অসুবিধা হলো না। লিফটের 4 টিপে উপরে উঠলাম, ফ্ল্যাটের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। নাম ফলকে লেখা সায়ান ও আফরিন। আমার নিজের নামের পাশে যার নাম থাকার কথা, তা আজ অন্য এক নারীর নামের পাশে জলজল করছে। ভেতরের ঘৃণাটা আবার চারা দিয়ে উঠলো, কিন্তু আমি নিজেকে শান্ত করে কলিং বেল চাপলাম। কয়েক সেকেন্ড পরই দরজা খুলে গেল। আফরিন একটা সুতি শাড়ি পরে মুখে চৌড়া হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আফরিন বলল, আসুন ম্যাম, ভেতরে আসুন। আমি ড্রয়িং রুমে পা রাখলাম। চারপাশটা খুব সুন্দর করে সাজানো, দেয়ালে একটা বড় ফ্রেমে বাঁধাই করা ছবি ঝুলছে। সায়ান আর আফরিন একে অপরকে জড়িয়ে ধরে হাসছে। ছবির সায়ানের গায়ে সেই চেনা নীল শার্ট। নিজের চোখ দিয়ে দেখার পর বুকের ভেতরটা যেন খা খা করে উঠলো। আফরিন বলল, ম্যাডাম বসুন, আমি আপনার জন্য একটু শরবত নিয়ে আসি। আফরিন কিচেনের দিকে যেতে চাইলো। আমি সোফায় বসতে বসতে বললাম, আফরিন আপনার হাজবেন্ডের কথা বলেছিলেন না, উনি কি বাসায় এসেছেন? প্রজেক্টের কাজ শেষ? আফরিন কিচেন থেকে উঁচু গলায় বলল, হ্যাঁ ম্যাম, উনি তো একটু আগেই আসলেন, ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছেন। ওনাকে বলছি আমাদের ডক্টর ম্যাডাম আসবেন, উনিও খুব খুশি হলেন, তবে কেমন যেন হয়ে গেল। তারপর বলেন ফ্রেশ হয়ে আপনার সাথে দেখা করবেন। আমি সোফায় হেলান দিয়ে বসলাম। আমার ঠোঁটের কোণে তখন এক পিশাচি হাসি। সায়ান মুন্সিগঞ্জের ভুয়ো গল্প ফাঁদে এখানে এসে আরাম করছে। ও যখন ওয়াশরুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসবে আর এখানে তার ডাক্তার স্ত্রী আফরাকে বসে থাকতে দেখবে, তখন ওর মুখের অবস্থাটা কেমন হবে তা দেখার জন্য আমার তর্সই ছিল না। ঠিক তখনই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। পায়ে চটি গলিয়ে চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে ঢুকলো সায়ান। মুখে সেই চিরচেনা হাসি নিয়ে বলল, কই আফরিন, তোমার ডাক্তার ম্যাডাম কোথায়? কথাটা শেষ হলো না, সায়ানের চোখ ডিরেক্ট আমার চোখের উপর পড়লো। 1 সেকেন্ডের মধ্যে সায়ানের হাতের টয়লেটটা মেঝেতে পড়ে গেল। ওর চোখের মনি দুটো যেন কোটর থেকে বের হয়ে আসতে চাইলো। ওর পুরো মুখটা এক মুহূর্তে কুচকুচে কালো হয়ে গেল, যেন ওর সামনে কোনো জ্যান্ত ভূত দাঁড়িয়ে আছে। আমি সোফা থেকে খুব শান্তভাবে উঠে দাঁড়ালাম। মুখে পৃথিবীর সবচেয়ে মিষ্টি হাসিটা ফুটিয়ে বললাম, হাই, আপনার স্ত্রীর খবর নিতে আসলাম। আপনার স্ত্রীর কাছে আপনার অনেক প্রশংসা শুনেছি। সায়ান একটা শব্দ উচ্চারণ করতে পারলো না। ও কাঁপতে কাঁপতে সোফার হাতলটা চেপে ধরলো। ও বুঝতে পেরেছে ওর 2 নৌকায় পা দিয়ে চলার খেলাটা আজ মাঝ নদীতে এসে ভেঙে চুরমার হয়ে গেছে। ড্রয়িং রুমের বাতাসটা তখন বরফের মতো জমে গেছে। সায়ানের কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে, আর ও পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। ও হয়তো ভাবছিল আমি এখনই চিৎকার করব, ওর কলার চেপে ধরবো, কিংবা আফরিনের সামনে ওর আসল রূপটা ফাঁস করে দেব, কিন্তু আমি সায়ানকে এত সহজে মুক্তি দেব না। মানসিক যন্ত্রণার যে নরকে আমি গত 24 ঘন্টা ধরে পুড়ছি, ওকেও আমি সেই নরকের স্বাদ দেব, তবে কোনো বিষাক্ত উপায়ে নয়, একদম ধীরস্থির এবং শৈল্পিক উপায়ে। আমি সোফা থেকে ব্যাগটা হাতে নিলাম। তারপর আফরিন আর সায়ানের দিকে তাকিয়ে মুখে একটা মায়াবী মিষ্টি হাসি ফুটিয়ে তুললাম। আফরিনের দিকে তাকিয়ে অত্যন্ত আন্তরিক গলায় বললাম, আফরিন, এই যুগে এসে এত কেয়ারিং আর ভালো একটা স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে তা ওনার চোখ দেখেই বোঝা যাচ্ছে। আপনাদের দুজনের জন্য আমার মন থেকে দোয়া রইল। আজকে আমি আসি, ভালো থাকবেন আপনারা। আফরিন আমার এই আকস্মিক প্রশংসায় যেন আকাশের চাঁদ হাতে পেল। ও লাজুক হেসে বলল, অনেক ধন্যবাদ ম্যাম,
ওনার মতো মানুষ সত্যি ভাগ্য করে পাওয়া যায়। আমি এবার দরজার দিকে পা বাড়ালাম। যাওয়ার সময় দরজার গোড়ায় দাঁড়িয়ে শায়নের দিকে সরাসরি তাকালাম। শায়নের চোখ দুটো তখন অপরাধ বোধ আর তীব্র ভয়ে কুকড়ে গেছে। ও পলকহীন চোখে আমার দিকে তাকিয়ে আছে, যেন ও কোনো জীবন্ত বোমার সামনে দাঁড়িয়ে আছে, যা যে কোনো মুহূর্তে ফেটে যেতে পারে। আমি শায়নের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আপনার বইয়ের বেশি বেশি যত্ন নিবেন। এখন এই সময় একজন বিশ্বস্ত আর ভালোবাসার মানুষ প্রয়োজন একজন নারীর জীবনে। আপনার মতো স্বামী তো সবার কপালে জুটে না। ভালো থাকবেন। কথাটা শেষ করে আমি ফ্ল্যাট থেকে বের হয়ে এলাম। লিফটের ভেতরে আয়নায় নিজের দিকে তাকালাম। আমার চোখ দুটো জল করছিল। শায়ানকে আমি যে মানসিক টর্চারের মধ্যে রেখে এসেছি, ও এখন প্রতি সেকেন্ডে মরবে। ও এখন ভাববে আফরা কি সত্যি কিছু বুঝেনি, নাকি ও সবকিছু জেনে বুঝে এই নাটকটা করে গেল। গাড়িতে বসে আমি ড্রাইভারকে বললাম বাসার দিকে যেতে। সারাটা পথ আমি আদিবের কথা ভাবলাম। আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য আমাকে একটা নিখুঁত প্ল্যান করতে হবে, যাতে আইনত ভাবে শায়নের সমস্ত সম্পত্তি আর আদিবের দায়িত্ব আমি একাই পাই। বাসায় পৌঁছে আমি একদম স্বাভাবিক মানুষের মতো হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা আছড়ে একটা ক্যাজুয়াল খোপা করলাম। আমি জানতাম শায়ান ধানমন্ডির ওখান থেকে ঝড়ের গতিতে রওনা দিয়েছে। ও এক মুহূর্ত ওখানে শান্তিতে বসতে পারেনি। আমার শান্ত রূপটাই ওকে সবচেয়ে বেশি তাতিয়ে তুলেছে। ঠিক 1 ঘন্টা পর কলিং বেলে প্রচন্ড জোরে শব্দ হলো। কেউ যেন খুব মরিয়া হয়ে দরজা খোলার জন্য অপেক্ষা করছে। আমি গিয়ে দরজাটা খুললাম। সামনে শায়ান দাঁড়িয়ে আছে। ওর চুলগুলো উস্কো খুস্কো, শার্টের উপরের দুটো বোতাম খোলা, আর ও হাঁপাচ্ছে। লিফটের জন্য অপেক্ষা না করে ও মনে হয় সিঁড়ি দিয়ে এক প্রকার দৌড়ে উপরে উঠেছে। শায়ান ঘরের ভিতর পা দিয়ে আমার হাত দুটো ধরার জন্য বেকুল হয়ে এগিয়ে এলো। ওর মুখে তখন এক রাশ কৈফিয়ত আর ক্ষমা চাওয়ার আকুলতা। শায়ান বলল, আফরা আমাকে একটা বার বলতে দাও। আমি ওর মুখের কথা কেড়ে নিলাম। ওর হাত দুটো আলতো করে সরিয়ে দিয়ে মুখে একটা চৌড়া স্বাভাবিক হাসি টেনে বললাম, আরে শায়ান, এত তাড়াতাড়ি তোমার মুন্সিগঞ্জের কাজ শেষ হলো? আমি তো ভাবলাম তুমি কাল দুপুরে ফিরবে। আমার এই অতি স্বাভাবিক প্রশ্নে শায়ান যেন মাঝ রাস্তায় ব্রেক কষা গাড়ির মতো থমকে গেল। ওর মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ও হা করে আমার দিকে তাকিয়ে রইলো, যেন ও বুঝতে পারছে না যে এই আফরা আর ধানমন্ডির ফ্ল্যাটের সেই ডক্টর আফরা কি একই মানুষ নাকি অন্য কেউ। খেলাটা এবার আমার করতে শায়ান। তুমি যেভাবে চালবে আমি তার চেয়ে 10 ধাপ এগিয়ে খেলবো। গল্পটি এখানেই শেষ নয়। পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।